বিএনপি ও জামায়াত ইসলামী থেকে সমদূরত্ব রেখে ইসলামী দলগুলো একতাবদ্ধ হওয়ার চেষ্টা চলছে। মধ্যপন্থী দলগুলোকেও এতে যুক্ত করার প্রচেষ্টা চলছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে সমকাল সংবাদ পর্যালোচনায় আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সমকালের সিনিয়র রিপোর্টার রাজীব আহমদ, আর সঙ্গে আছি শাহাদাত তনিম। রাজীব আহমদ, সমকাল সংবাদ পর্যালোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু জানতে চাই যে ঐক্য গড়ছে ইসলামী দলগুলো, এই ঐক্যটা আসলে কাদের কাদের সঙ্গে গড়ছে? দেখুন, 5 আগস্টের পর থেকেই কিন্তু ধর্মভিত্তিক দলগুলো নিজেদের মধ্যে বসার চেষ্টা করছে, আলোচনা করছে, এবং তাদের একটি কথা হচ্ছে অনেকদিন যাবতই যে আগামী নির্বাচনে ইসলামী দলগুলো চায়, তারা যেটি বলছেন যে ভোটগুলো একটি বাক্সে আনতে। ইসলামপন্থী যত দল আছে, ধর্মভিত্তিক যত দল আছে, তারা সবাই চাচ্ছে, ডানপন্থী দলগুলো চাচ্ছে তাদের জন্য একটা অ্যালায়েন্স হয় যেখানে ভোটগুলো এক বাক্সে আসবে। এখন দেখেন যে এটা কিন্তু খুব সহজ কাজ নয়, কারণ ডানপন্থী দল হতে পারে, ইসলামপন্থী দল হতে পারে, তাদের মধ্যেও কিন্তু গভীর একটা বিভাজন রয়েছে, এবং আদর্শিক বিরোধ আছে বলেই তো আলাদা আলাদা দল, নাহলে তো একসঙ্গেই থাকতো। দেখেন, আগস্টের পর জামায়াতের সঙ্গে প্রথম বসেছিল খেলাফত মজলিস, তারপর নিজামে ইসলাম পার্টি, পরবর্তী সময় আবার জানুয়ারিতে চরমনের পীর এবং জামায়াত আমিরের দেখা হলো, তারপর আবার খেলাফত মজলিসের সঙ্গে জামায়াতের বৈঠক হলো। কিন্তু তখনও কিন্তু জামায়াতের সঙ্গে যখন বৈঠকগুলো হয়েছে তখনও কিন্তু বলা হয়েছে যে ইসলামপন্থী দলগুলোর ভোট এক বাক্সে আনার জন্য তাদের এই প্রচেষ্টা। আবার যখন দেখা যাচ্ছে যে বিএনপি দলগুলোর সঙ্গে বসছে, তখন কিন্তু এই দলগুলোকে আবার মনে হচ্ছে যে এই দলগুলো বিএনপির দিকে যেতে পারে। তো একটা টানাটানি তো আছে দলগুলোকে নিয়ে। তো এই টানাটানি দূর করে সর্বশেষ গত সপ্তাহে, চলতি সপ্তাহের প্রথম দিকে বাংলাদেশ খেলাফত মজলিস এটি কিন্তু দুটি আলাদা দল, একটি বাংলাদেশ খেলাফত মজলিস আর একটি খেলাফত মজলিস। জমিয়ত উলামায়ে ইসলাম এবং নিজামে ইসলাম এবং ইসলামী আন্দোলন, চরমনের পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন, 5টি দল এক জায়গায় এসেছে এবং তারা বলছে যে তারা একসঙ্গে থাকবে, ঐক্যবদ্ধ হবে। জোটের কথা কিন্তু বলছে না, বলছে ঐক্যবদ্ধ থাকবে। এবং এই 5 দলের সঙ্গে আবার যোগ হতে পারে ইসলামী ঐক্য জোট। আপনারা জানেন যে ইসলামী ঐক্য জোট একসময় বিএনপির জোটে ছিল দীর্ঘ প্রায় 18 বছর। 2018 সালে দলটি বিএনপির জোট থেকে বেরিয়ে যায়। এর বেরিয়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে, কিন্তু মূল কারণ ছিল ওই সময় তারা যে মামলা মোকদ্দমায় পড়েছিল, মামলা মোকদ্দমার কারণে তারা বিএনপির জোট ছেড়ে আওয়ামী লীগের জোটে যায়নি, কিন্তু আওয়ামী লীগের আশেপাশেই ছিল। 5 আগস্ট পরবর্তী সময়ে কিন্তু ইসলামী ঐক্য জোট যে দলটি, মুফতি আমিনী সাহেবের যে দলটি, মুফতি আমিনী মারা গেছেন, এই দলটির চেয়ারম্যান মুফতি আমিনের ছেলে ছিলেন এবং মহাসচিব ছিলেন মুফতি ফয়জুল্লাহ, ওনাদেরকে বদল করে নতুন নেতৃত্বে এসেছে। এই দলটি কিন্তু 7 জানুয়ারি নির্বাচনে অংশ নিয়েছে। আরেকটি নিবন্ধিত ইসলামী দল আছে খেলাফত আন্দোলন, তারাও কিন্তু 7 জানুয়ারি নির্বাচনে অংশ নিয়েছে। তো এই দুটি দলের নেতৃত্ব পরিবর্তনের পর এই দুই দলও এই 5 দলীয় ইসলামী মোর্চার সঙ্গে যোগ দিতে পারে। এখন প্রশ্নটা হচ্ছে যে 5 দলীয় মোর্চার সঙ্গে তো জামাত নেই, বিএনপিও নেই, তাহলে কী হবে? তো এই দলগুলো আসলে কার সঙ্গে যাবে? আমার কাছে যতখানি খবর যে এই দলগুলো যখন বিভক্ত থাকবে একটি একটি ছোট্ট দল, তারা বড় কোনো দলের সঙ্গে আসলে ওইভাবে জোট করতে গেলে কোনো মূল্যায়িত হবে না, বা তাদেরকে সেভাবে মূল্যায়ন করা হবে না। যখন এই 7টি দল একসঙ্গে হতে পারবে তখন কিন্তু তারা একটি কাউন্টেবল শক্তি। এখন দেখেন যে বহু বছর যাবৎ যেহেতু সত্যিকার অর্থে নির্বাচন হয় না, সে কারণে বোঝা যাচ্ছে না দলগুলোর ভোট কী পরিমাণ আছে, কিন্তু ওনারা দাবি করেন যে কমি মাদ্রাসা কেন্দ্রিক 8-10% ভোট আছে। তো সংসদীয় গণতন্ত্রে 8-10% ভোট তো একটা বিরাট নাম্বার, একটা বিশাল সংখ্যা। তো ওনারা 7 দল আলাদা থাকলে কিন্তু সবার 1%, 0.5%, বা কারো আরও কম, বা কারো 3-4%, যেমন চরমনের পীরের। আবার একসঙ্গে হলে তারা 8-10%। তো তাদের প্রথম প্রচেষ্টা হচ্ছে এই 8-10% জনসমর্থনকে এক জায়গায় করা। তারপর তারা ঠিক করবেন যে কোন দিকে যাবেন, বিএনপির দিকে নাকি জামায়াতের দিকে, নাকি নিজেরাই আরও বড় কোনো অ্যালায়েন্স করবেন। দেখেন, চরমনের পীরের ইসলামী আন্দোলন কিন্তু গত কিছুদিন যাবৎ ওনারা একটা চেষ্টা করছেন যে অন্যদের সঙ্গেও যাওয়া, যেমন আজকে এনসিপির সঙ্গে বৈঠক করেছে, এর আগে গণ অধিকার পরিষদের সঙ্গে বৈঠক করেছে, আজকে এবি পার্টির সঙ্গে বৈঠক করেছে। তো এগুলো তার ইসলামপন্থী দল না। তো আজকে চরমনের পীর যেটি বললেন যে জামায়াতের সঙ্গে প্রশ্ন করা হয়েছিল ওনাকে, তো যে আপনারা 5টি ধর্মভিত্তিক ইসলামী দল একসঙ্গে এসেছেন, তো জামায়াত ইসলামী তো ইসলামী দল, তো জামায়াতকে কেন আপনারা এখানে রাখছেন না? তো উনি বলছেন যে জামায়াতের সঙ্গে আলোচনা চলছে। তো জামায়াতের নেতাদের সঙ্গে আমার যেটি কথা হয়েছে, ওনারা যেটি বলেন যে এই যে দলগুলো যে একসঙ্গে হলো, এই দলগুলো তো আগেও একসঙ্গে ছিল। 87 সালে যখন ইসলামী শাসনতন্ত্র আন্দোলন হলো, এর আগে যখন হাফিজি হুজুরের নেতৃত্বে খেলাফত মজলিস হলো, তখন তো সবাই একসঙ্গেই ছিলেন। তারপর ভেঙে সবাই আলাদা হয়ে গেছেন। যখন তারা একসঙ্গে ছিলেন তখনও কিন্তু তাদের সর্বোচ্চ নির্বাচনী সাফল্য হচ্ছে 91টি আসন এবং 96টি আসন।
এবং 2001-এ ওনারা কোনো আসন পাননি, 8-এও কোনো আসন পাননি। অবশ্য একে বিএনপির সঙ্গে ছিল ইসলামিক জোট, তখন তারা 3টি আসন পেয়েছিল, জমিয়ত 2টি আসন পেয়েছিল। কিন্তু নিজেরা যখন এককভাবে ছিল 91টি আসন, 96টি আসন, এবং 2008-এ কোনো আসন পাননি যখন তারা বিভক্ত ছিলেন। তো এখন তারা আবার সবাই একসঙ্গে হতে যাচ্ছেন। আগে এক দল থেকে ভেঙে এতগুলো হয়েছে, এখন আবার এই খণ্ডিত অংশগুলো সবাই একসঙ্গে আসছেন। এখন এই দলগুলো আমার সঙ্গে নেতাদের যে কথা হয়েছে তাতে ওনারা যেটি বলছেন যে জামায়াত ইসলামী দল হলেও জামায়াতের সঙ্গে তাদের পক্ষে জোট করা খুব কঠিন। এর কারণ হচ্ছে আদর্শিক দ্বন্দ্ব। এই ইসলামিক দলগুলো কিন্তু হচ্ছে কওমি ধারা, দেওবন্দি পন্থা। আবার জামায়াত ইসলামী হচ্ছে আবুল আলা মওদুদির ফলোয়ার। তো আবুল আলা মওদুদি এবং ওনার যে মতবাদ এবং দেওবন্দির যে মতবাদ, এটার মধ্যে একটা গভীর পার্থক্য রয়েছে। আপনি হয়তো খেয়াল নেই, আপনারা অনেক ছোট ছিলেন তখন, যে একসময় তাদের মধ্যে নিয়মিত মারামারি সংঘাত হয়েছে এবং একটা অবস্থা এমন ছিল যে এক পক্ষ আরেক পক্ষকে ঘৃণা করত। এখনও দেখেন যে 5 আগস্টের পর যখন এই দলগুলোর সঙ্গে জামায়াত বসেছে, যারা কওমি ঘরানার মুরব্বী, পলিটিক্স করেন না, রাজনৈতিক দল করেন না, মুরব্বী যেমন হেফাজতের বিভিন্ন পদে আছেন, ওনারা কিন্তু জামায়াতের খোলামেলা সমালোচনা করছেন। এখন এই যে দলগুলো আছে, এই দলগুলোর উপর আবার এই কওমি আলেমদের, কওমি মুরব্বীদের প্রচণ্ড প্রভাব রয়েছে। তো এই প্রভাবকে ওনারা আপনার অতিক্রম করে জামায়াতের সঙ্গে একটা জোট করতে পারবে কি না, এটা একটা অনেক বড় প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে যে 2টি রাজনৈতিক দল কিন্তু জোট করা কোনো কঠিন কাজ না, খুব সহজ কাজ, যে নেতারা একসঙ্গে বসে জোট করে ফেললেন। কিন্তু জোটের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভোট ট্রান্সফার করা। ধরেন যে জামায়াত এবং চরমনের পীর জোট করে ফেললো ঢাকায়, কিন্তু কথার কথা বরিশালে যে হাত পাখা মার্কার, মানে চরমনের পীরের যে সমর্থক আছেন, উনি কি জামায়াতকে ভোট দেবেন, এই নিশ্চয়তা আছে? আবার ধরেন যে গাইবান্ধা অঞ্চলে জামায়াতের যেই কর্মী আছেন, সমর্থক আছেন, জামায়াতকে পছন্দ করেন, তিনি কি জামায়াত জোট করলেও চরমনের পীরের হাত পাখে ভোট দেবে, এর কোনো নিশ্চয়তা আছে? তো ইলেকট্রাল অ্যালায়েন্সের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই পরস্পরের ভোট ট্রান্সফার করতে পারা, যেটা বিএনপি জামায়াত খুবই সফলভাবে পেরেছিল। যে বিএনপির নেতাকর্মীরা জামায়াতকে ভোট দিতেন, কর্মী সমর্থকরা, এবং জামায়াতের কর্মী সমর্থকরাও বিএনপিতে ভোট দিতেন, বিএনপিকে ভোট দিতেন। তো এই যে ভোট ট্রান্সফার করা, এটা খুব ইজি ছিল। আচ্ছা, কিন্তু জামায়াতের সঙ্গে অন্য ধর্মভিত্তিক দলগুলোর যে আদর্শিক দূরত্ব, সেই দূরত্বের কারণে ভোট ট্রান্সফার করা খুব একটা কঠিন ব্যাপার। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে যদি আপনি ভোট ট্রান্সফার করতে না পারেন, তাহলে অ্যালায়েন্স করে কোনো লাভ নাই, লোকসান। আরেকটি বিষয় হচ্ছে নির্বাচনের আগে কী পরিস্থিতি থাকবে, এইটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার কাছে আরেকটু জানতে চাই যে নতুন রাজনৈতিক দল এনসিপি, তাদের সঙ্গে নতুন এই যে ইসলামী দলগুলো আছে, তাদের ঐক্য গড়ার কি সম্ভাবনা খুব বেশি দেখছেন কিনা? আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে নির্বাচনের কী পরিস্থিতি হবে তার উপর নির্ভর করবে। এখন দেখেন যে নির্বাচনের আগে যদি এরকম একটা পরিস্থিতি তৈরি হয়, যে দেখেন যে নির্বাচনে কিন্তু একটা বাতাস তৈরি হয়, একটা হাওয়া তৈরি হয়, যেটাকে আমরা বলি কারেন্ট তৈরি হওয়া, যে এবার ধরুন যে কথার কথা, এবার নির্বাচনী জোয়ার বিএনপির দিকে, এনসিপির পক্ষে নির্বাচনী জোয়ার নেই। তো নির্বাচনী জোয়ার যদি এনসিপির দিকে, বা ভোটারদের মনোভাব যদি বিএনপির পক্ষে থাকে, যদি এনসিপির পক্ষে না থাকে, তাহলে এনসিপির সঙ্গে কে অ্যালায়েন্স করবে? বা ভোটারদের মনোভাব যদি জামায়াতের পক্ষে থাকে, তাহলে বিএনপির সঙ্গে কে অ্যালায়েন্স করবে? সবাই তো তার সঙ্গে অ্যালায়েন্স করতে চাইবে যে যার দিকে জনসমর্থন আছে। তো সেটা নির্ভর করবে আসলে জনসমর্থন কার দিকে। দেখেন, একজন রাজনৈতিক দলের নেতা আমাকে বলেছিলেন যে আগামী নির্বাচনে হয়তো জামায়াতের সঙ্গে তাদের যদিও জোট হয়, যদি ধরে নিচ্ছি কথার কথা, তো সেই ক্ষেত্রে ধরেন যে জামায়াত এই দলগুলোকে, বা এই 7টি দলের জোটকে 50-60টি আসন ছেড়ে দিল। তো এই 50-60টি আসন ছেড়ে দিলেও কি তাদের জেতার সম্ভাবনা কতটুকু জামায়াতের সমর্থন নিয়ে? উইনিং প্রবাবিলিটি কত? খুব তো বেশি না। বর্তমান পরিস্থিতিকে যে বিবেচনা নেই, নির্বাচনে কী হবে সেটা ভিন্ন প্রসঙ্গ। কিন্তু ধরেন যে বিএনপি 10-12টি আসন ছাড়লো, কিন্তু এই মুহূর্তে যদি ইলেকশন হয়, তাহলে বিএনপি 10-12টি আসন ছাড়লে এইসব আসনে জয়ের সম্ভাবনা বেশি, নাকি জামাত 50-60টি ছেড়ে দিলে সেখানে জয়ের সম্ভাবনা বেশি? তো শেষ পর্যন্ত তো নির্বাচনী জোটে দেখা হবে যে কার উইনিং প্রবাবিলিটি কত, কার জেতার চান্সেস কত বেশি। যেখানে জয়ের সম্ভাবনা যত বেশি থাকবে, স্বাভাবিকভাবে সেদিকে যাবে। বিএনপি এবং জামায়াতের অবস্থান কি? তাদের কি নির্বাচনের আগে জোট করার কোনো সম্ভাবনা দেখেন কিনা? দেখেন, মাঠে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ না থাকবে, ততক্ষণ পর্যন্ত বিএনপি জামায়াতের জোট সম্ভব না। বিএনপি এবং জামায়াত যে এক হয়েছে, বিএনপি এবং জামায়াতের আদর্শ কিন্তু কমপ্লিটলি ভিন্ন। তারা দুইজন এক হয়েছিল একটি কারণে, সেটি হচ্ছে যে শত্রু বন্ধু।
দুজনেরই আওয়ামী বিরোধিতার কারণে আওয়ামী লীগকে হারানোর জন্য দুজনে এক হয়েছিল। তো এখন তো আওয়ামী লীগ নেই, তো আওয়ামী লীগ না থাকলে ওনারা কেন এক থাকবেন? ওনারা তো স্বাভাবিকভাবে আলাদা থাকবেন। যদি আওয়ামী লীগ ফিরে, আমি যদি বলতেছি, তখন হয়তো বা তাদের ক্ষেত্রে দেখা যাবে যে তারা কোনো জোট করছেন। এবং একটা হচ্ছে যদি আওয়ামী লীগ ফিরে মানে কিন্তু বলছি কিন্তু এরকম না যে যেন তেন ফেরা, আওয়ামী লীগ শক্তিশালী হয়ে ফেরা তাহলে সম্ভব। আর ধরেন যে আওয়ামী লীগের বর্তমান যে অবস্থা, এই অবস্থাতে যদি আওয়ামী লীগ নির্বাচন করে, তাহলেও বিএনপি জামায়াতের আমি জোটের সম্ভাবনা দেখি না। বিএনপি জামায়াতের জোট তখনই হবে যখন আপনার তাদের কোনো কমন এনিমি থাকবে শক্তিশালী, এর আগে হবে না, এটা আমার ধারণা। এনসিপি এবং বিএনপির নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন সময় আমরা দেখছি গণমাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্য দিচ্ছেন, মতবিরোধী হচ্ছে। নির্বাচনের আগে কি তাদের মধ্যে সংঘাত হওয়ার সম্ভাবনা আছে কিনা, বা রাজনৈতিকভাবে কোনো সংঘাত হওয়ার সুযোগ আছে কিনা? দেখেন, একটা বিষয় যে নির্বাচনের 5 আগস্টের পর বিএনপি, জামায়াত এবং ছাত্র এখন এনসিপি হয়েছে, এই 3 পক্ষই কিন্তু পরস্পরের বিপক্ষে এখন বলছে, একে অপরের সমালোচনা করছে। দেখেন কিছুদিন আগ পর্যন্ত এনসিপির সঙ্গে জামায়াতের কিন্তু একটা দৃশ্যমান ভালো সম্পর্ক ছিল, এখন কিন্তু সেটা নেই। এনসিপির নেতারা জামায়াতের বিষয়ে খোলাখুলি সমালোচনা করেছেন, শিবিরের সমালোচনা করেছেন, শিবিরের নেতারা আবার এনসিপির সমালোচনা করেছেন। দেখেন বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতিতে তো সবাই সবার প্রতিদ্বন্দ্বী। আবার একটা জিনিস খেয়াল রাখবেন, এরা কিন্তু কেউ কারো শত্রু না, এরা সবাই সবার প্রতিদ্বন্দ্বী, প্রতিযোগী। শত্রুতা কিন্তু এখন হয়নি, যেটি আওয়ামী লীগের সঙ্গে বিএনপির, যেটি আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের, বা আওয়ামী লীগের সঙ্গে এনসিপির। এরা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে তাদের কিন্তু শত্রুতার সম্পর্ক। আর বিএনপি, জামায়াত এবং এনসিপি পরস্পরের কিন্তু প্রতিদ্বন্দ্বিতার, প্রতিযোগিতার সম্পর্ক। তো যেটি রাজনীতিতে একটা থিওরি হচ্ছে যে আপনার যদি কাছাকাছি মতাদর্শের দল রাজনীতিতে একসঙ্গে অ্যালায়েন্স করে, তাহলে তারা মার্জ হয়ে যায়, টিকতে পারে না। তো সেই ক্ষেত্রে ভালো হচ্ছে পরস্পরের সমালোচনা করে আলাদা থাকা। পরস্পরের সমালোচনা করে আলাদা থাকলে প্রত্যেকেরই শক্তিশালী হওয়ার সম্ভাবনা তৈরি হয়। জি, রাজীব আহমদ, আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকের সমকাল সংবাদ পর্যালোচনা। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আমরা আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত সমকালের সঙ্গে থাকুন এবং দেশ বিদেশের সর্বশেষ সংবাদগুলো জানতে www.সমকাল.com চোখ রাখুন।